আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজের ব্রেকিং লাইভ। আজকে মাথা নষ্ট করে দিবার মতো কিছু ব্রেকিং খবর দেব আপনাদের। প্রথমেই বলছি যে যেভাবে দেখছেন শক্ত হয়ে বসেন। অনেকগুলো খুশির খবর নিয়ে হাজির হয়েছি। যারা বাংলাদেশে দেখছেন হয়তোবা অনেকে ঘুম থেকে উঠেছেন। যারা ভারত থেকে দেখছেন বা যারা মধ্যপ্রাচ্য থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, আপনারা কমেন্ট করেন। আমি একটু জানতে চাই কে কোন দেশ থেকে দেখছেন? অবশ্যই কমেন্ট করবেন। আমার এখানে কিছু দর্শক আছে, অনেককে আমি মোটামুটি চিনে ফেলেছি, যারা নিয়মিত কমেন্ট করেন এবং কে কোন দেশ থেকে করেন, সেইসব ভাইদের কমেন্ট দেখলেই বুঝতে পারি কে কোন দেশ থেকে কমেন্ট করছেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্টগুলো পড়ার। কারণ আপনাদের কমেন্ট থেকেই আমি আসলে উজ্জীবিত হয়ে আমার কাজগুলো করতে পছন্দ করি। দর্শক, শুরুতেই বলব যে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করেন। আজকে বললাম শক্ত হয়ে বসেন। অনেকগুলো খুশির খবর দেব আপনাদের। যে লম্বা ২ মাসের যুদ্ধ চলছে, সে যুদ্ধের আজকে অনেক বড় কিছু খুশির খবর পেয়েছি। আমরা চেষ্টা করি আপনাদেরকে খুব ভেতর থেকে যে তথ্যগুলো সংগ্রহ করি, সেই তথ্যের আলোকে আপনাদের জানাই। আবারও বলছি, বাংলাদেশের প্রধান গণমাধ্যমে বা আন্তর্জাতিক প্রধান গণমাধ্যমে এই খবরগুলো পাবেন না। হয়তো পাবেন। পাবেন না বলছি না, পাবেন। হয়তো একদিন পরে পাবেন, কয়েক ঘন্টা ব্যবধান, ৮-১০ ঘন্টা ব্যবধানে পাবেন। তবে যাদের আমাদের নিউজ সত্য মনে না হবে তারা আমাদের এই লাইফ থেকে বেরিয়ে যান। আমি তাদেরকে বলব যে বিশ্বাস নিয়ে বসবেন, কারণ আমি যুদ্ধের ময়দানে নেই। আমি বিভিন্ন আন্তর্জাতিক বড় সাংবাদিকের তথ্যের আলোকে তাদের বিভিন্ন সোর্স থেকে এই সংবাদগুলো আপনাদের দেবার চেষ্টা করি। কারণ একটা সময় আমিও দেশের বাইরে সাংবাদিকতা করেছি, দেশে করেছি, দেশের বাইরে করেছি। আমার একটা বড় নেটওয়ার্ক বা একটা বড় আ ফ্রেন্ড সার্কেল আছে, যাদের সাথে আমি নিয়মিত যোগাযোগ করে এই তথ্যগুলো আপনাদের দেবার চেষ্টা করি। আপনাদেরকে এই খবরগুলো দেয়ার জন্য আমি কিন্তু আমার অনেক কাজ ফেলে রেখে সার্বক্ষণিক এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের সাথে বিশ্লেষণ করি, তাদের সাথে কথা বলি, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি আপনাদের দেবার জন্য। তারপর আমার কাছে এখন মূল প্রায়োরিটি আপনাদের কাছে তথ্য পৌঁছে দেয়া। আমার নিয়মিত বহু কাজ ফেলে আমি এই কাজগুলো করে থাকি। যারা বিশ্বাস নিয়ে বসবেন। তবে একটা কথা, যে শতভাগ সব নিউজই যে সত্য হচ্ছে সেটা না। বহু তথ্য আছে। ধরেন হামাসের আবু উবাইদা একটা তথ্য দিয়েছে। আবু উবাইদা যদি মিথ্যে না বলেন তাহলে আমি সঠিক বলেছি। কারণ আবু উবাইদার ব্রিফটা আমি আপনাদেরকে দিচ্ছি। আমি হিজবুল্লাহর একটা তথ্য আপনাদের দিচ্ছি, যারা হিজবুল্লাহর নির্দিষ্ট তাদের ভেরিফাইড পেজ থেকে আসছে। আমি ইরানের যে সোর্সগুলো সত্য বলে মনে হয়, সেই সোর্সের নিউজ দিচ্ছি। আমি রাশিয়ান সোর্সের নিউজ দিচ্ছি। আমি আরব নেটওয়ার্কের নিউজ দিচ্ছি। এই নিউজগুলো আপনাদেরকে দেই। তারা যদি মিথ্যে বলে সেটার দায়িত্ব আমি নেব না। তবে আমার কাছে বিশ্বাস, যারা ইমানের শক্তিতে বলীয়ান হয়ে লড়াই করে তারা কখনো মানুষকে মিথ্যে খবর দেবে না। এইটুকু বিশ্বাস তাদের উপর আমার আছে। সেইটুকু বিশ্বাস আপনারাও আমার উপর রাখতে পারেন। কারণ আমি আপনাদের মিথ্যে খবর দিয়ে খবর বিক্রি করতে চাই না। এটা আমার মূল পেশা নয়। আমি শখের বশে কাজ করি এবং আপনাদের ভালোবাসার কারণে এই চেয়ারটায় বসি। কখনো ঠিকমতো ঘুমোইও না। আপনাদের কমেন্ট পাই যখন যে আপনারা নিউজ দেখতে চান। ভাই ব্রেকিং নিউজ দেন। হাতে নিউজ পাওয়ার সঙ্গে আমি বসে যাই। কেন? আপনাদের জন্য। এর জন্য কিন্তু আমার ব্যক্তিগত লাইফের অনেক সমস্যা তৈরি হলেও আমি আপনাদের সামনে হাজির হই কেবল আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। আপনারা অনেকেই আমার পেজে বসে থাকেন, আমার চ্যানেলে বসে থাকেন তথ্য জানার জন্য। আপনাদের ভালোবাসার জন্য কিন্তু মূলত কাজগুলো করি। দর্শক, আমার Facebook পেজটি রেস্ট্রিকশন এর কারণে লিমিটেড হয়ে গেছে। আমি কি ভিডিও দেয়া বন্ধ করেছি? যদি আপনারা মনে করেন যে অর্থ আয়, আমার Facebook কিন্তু লিমিটেড হয়ে গেছে। রেস্ট্রিকশন দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আপনাদের যারা Facebook এ দেখছেন, আগে মিলিয়ন দর্শক দেখতেন, এখন দেখছেন কত? ১০,০০০, ১৫,০০০, ২০,০০০। সেই দর্শকদের জন্য কিন্তু নিয়মিত আমি পেইজে ভিডিও দিয়ে যাচ্ছি। দেখেন আপনারা, আমি ভিডিও দেয়া বন্ধ করিনি। অতএব আপনাদের ভালোবাসাটা আমার কাছে সবচেয়ে বেশি। আপনারা আমাকে দোয়া করেন। একটা কথা দিয়ে শুরু করব লাইফটা, সেটা হলো আমি মনে করি এটা একটা দিনের দাওয়াত। কিরকম? আমার এই Facebook এবং YouTube এ যারা আজকে নতুন আসছেন তারা ভালো করে খেয়াল করবেন। যতগুলো কমেন্ট পড়ে ৯০% কমেন্ট আলহামদুলিল্লাহ শব্দটা। এটা অনেক বড় ইবাদত। আপনি বিশ্বাস করেন?
যারা কমেন্ট করছেন ৯০% আলহামদুলিল্লাহ শব্দটা বলেন। আমার আল্লাহ খুশি হোক এবং আমাদের প্রত্যেককে এটার জন্য আমার আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করুন। দর্শক, চলে যাচ্ছি লাইভটার শুরুতেই কথাগুলো বললাম। আমাদের দর্শকরা সম্পৃক্ত হয়ে গেছেন। আমরা এখন লাইভে চলে যাচ্ছি। ১ম এ যে কথাটা আপনাদেরকে বলব সেটা হলো যে ইতিমধ্যে যারা গাজাতে লড়াই করছেন, যেসব আ হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা, তাদের মধ্যে একটা বড় রকম সমস্যা তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আগেই বলে নিচ্ছি যে বহু ইসরায়েলি সেনা ইতিমধ্যে মানসিক ডাক্তারের কাছে ছুটে গেছে। প্রশ্ন করবেন কেন? বহু দখলদার সেনা তারা মেন্টালি অসুস্থ হয়ে গেছে। কারণ তারা ফিল্ডে যে লড়াইটা করছেন সেই লড়াইতে তারা বিজয়ের বদলে কেবল মার খেয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে প্রায় ৬ থেকে ৭ হাজার দখলদার সেনা তারা চিকিৎসাধীন রয়েছেন। মানে মানসিক ডাক্তারের কাছে, যেটাকে আমরা এক কথায় বলি পাগলের ডাক্তার। কেন এটা? বহু দখলদার সেনা তারা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। কল্পনা করেন, বহু দখলদার সেনা তারা ময়দান ছেড়ে পালিয়ে গেছেন। এই কথাগুলো আমি বলছি, বিষয়টা এরকম না। আপনারা দেখবেন একটু ভালো করে। তো ৬ থেকে ৮,০০০ সংখ্যাটা বলছি। কোনো গণমাধ্যম ৬,০০০, কোনো গণমাধ্যম ৪,০০০, কোনো গণমাধ্যম ৮,০০০ এভাবে বলছে যে এরা মেন্টালি অসুস্থ হয়ে ডাক্তারের শরণাপন্ন হয়েছে। অনেকে গাজা ছেড়ে তার দখলদার দেশটিতে ফিরে গেছেন কেবল আ চিকিৎসার জন্য। তার মানে আমরা এইটুকু বলতে পারি, একেবারে মানে মোদ্দা কথায় সংক্ষেপে যেটা বলতে পারি, প্রতিরোধ কর্মীদের মার খেয়ে পাগল হয়ে যাচ্ছে দখলদার সেনারা। এটা এক বাক্যে বলতে পারেন। মানে যেভাবে মারটা দিচ্ছে তারা আ ময়দানে এসে বিজয় দেখছেন না। তারা নিরীহ মানুষকে মারা ছাড়া কিছু করতে পারছেন না। আর প্রতিদিন তারা ট্র্যাপে পড়ে প্রাণ হারাচ্ছেন। ধরেন একটা ইউনিটের ১০০ জন সোলজার এসছে প্রতিরোধ কর্মীদের মারতে। সেখান থেকে ৫০ জন তাদের চোখের সামনে ছাতু হয়ে গেছে। ওই লোকেরা কি আসলে স্বাভাবিক থাকতে পারে আপনার মনে হয়? এরা তো আসলে লড়াই করতে অভ্যস্ত নয়। এরা কি করে জানেন? এদের উন্নত প্রযুক্তি আছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, দুর্দান্ত কিছু যুদ্ধ বিমান আছে, ড্রোন আছে। এরা সিরিয়া বা বিভিন্ন পয়েন্টে আকাশ দিয়ে এসে বোমা ছুঁড়ে চলে যায়। স্থলপথে এরা মানে আক্রমণ করে মুখোমুখি সংঘর্ষে টিকে থাকার যোগ্যতাটা এরা খুব বেশি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়নি। তো যখন তারা গাজায় প্রবেশ করেছে, প্রতিরোধ কর্মীদের ফাইটের মুখে পড়ে তারা আসলে মানে বেকুব হয়ে গেছে। এক কথা বেকুব নাকি বলে বাংলা শব্দে। এই পরিমাণ ক্ষয়ক্ষতি তাদের হচ্ছে তাদের চোখের সামনে। তারা ধরেন প্রচুর পথ পাড়ি দিয়ে এসছে গাজার ভেতরে। তাদের সাঁজোয়া যানটা, ট্রুপ ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে। তারা অস্ত্র-মস্ত্র ফেলে উঠে পড়ে কোনরকম দৌড়ে, হ্যাঁ, দখলদার দেশটির দিকে ফিরে যাচ্ছে। পথে আবার তাদের অ্যাটাক হচ্ছে, মাইন পুঁতে রাখছে, মাইন্ড ব্লাস্ট হয়ে যাচ্ছে। এভাবে তারা যারা টিকে আছে, বেঁচে আছে তারা তো পাগল হবেই। বিষয়টা হলো, তোমরা যে এতদিন ৭৫ বছর ধরে নিরীহ মানুষকে মেরেছ, এটা কি মানে তোমাদের কি আল্লাহ কোনো পুরস্কার দেবে না? এটা তার পুরস্কার। আপনি যদি আল কাসাম ব্রিগেডের একটু ইতিহাসটা ভালো করে পড়েন, দেখবেন এরা নিজেদের মুখ, পাশের সদস্য অনেকে দেখে না। এরা উপরে না, এরা টানেলের ভেতরে তাদের একটা জীবন তৈরি করেছে। এরা মসজিদুল আকসার মুক্তির জন্য, প্যালেস্টাইনের ভূমির স্বাধীনতার জন্য নিজেকে কি পরিমাণ মানে পুড়তে কয়লা তৈরি করেছে নিজেকে একেবারে আসলে কি যে কোনো কিছু এদেরকে আর মৃত্যু ভয় কোনো কিছু তাদেরকে টানে না। তারা একটা ভূখণ্ডের স্বাধীনতার জন্য, বাইতুল মুকাদ্দাসের মুক্তির জন্য তারা নিজেকে বিলিয়ে দিয়েছে। তো তাদের কাছে ওরা কি করবে? ওরা তো আরাম আয়েশে, হ্যাঁ, স্পেশাল পানীয় খেয়ে ফুর্তি করে নারী ভোগ এইসব নিয়ে ওদের জীবনটা। ওরা দুনিয়াকে ভালোবেসেছে আর ওরা বাইতুল মুকাদ্দাসের মুক্তির জন্য নিজেকে সঁপে দিচ্ছে। ওদের সঙ্গে পারবে? যার বুকের ভেতরে মৃত্যু ভয় না থাকে, তাকে কেউ পরাজিত করতে পারে? দর্শক, আসছি আপনাদের মূল ব্রেকিং খবরে। দখলদার দেশটির মন্ত্রী এবং সাবেক আর্মি চিফ, সাবেক ফরমার চিফ আর্মি এবং বর্তমান নেতানিয়াহু সরকারের মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এস্টাবলিশমেন্ট
আন্তর্জাতিক এস্টাবলিশমেন্টের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যে ব্যক্তির হাতে নিরীহ ফিলিস্তিনিরা, হাজার, হাজার ফিলিস্তিনিরা প্রাণ হারিয়েছিল বিগত বিগত সময়। অর্থাৎ তার হাতে রক্তের দাগ লেগে আছে যথেষ্ট নিরীহ মানুষের হত্যায়। সেই আর্মি চিফের ছেলে গাজা লড়াইতে এসছিলেন এবং এই ব্যক্তিকে টার্গেট করেছিল প্রতিরোধ যোদ্ধারা এবং একটি টানেলে তাকে ফাঁদ পেতে ডেকে নিয়ে আসে। তিনি বীরত্বের সাথে সেই টানেলে তার বাহিনী নিয়ে প্রবেশ করেন। তারপর একটা বিকট ধামাকা, ওই যে বললাম ট্রাপ, তার সঙ্গে অধিকাংশই ছাতু হয়ে যায়। তিনি অসুস্থ, অর্থাৎ মারাত্মক আহত হন। দ্রুত হেলিকপ্টার চলে আসে দখলদার দেশ থেকে সেই স্থানে এবং তাকে হেলিকপ্টারে করে যখন তার দেশে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, ডাক্তার বলেছেন, ডাক্তার তখন বলেন যে তিনি বিনা ভিসা, বিনা টিকিটে জাহান্নামে পৌঁছে গেছেন। তো বিষয়টা হলো, এই ঘটনার পরপরই দখলদার দেশটির মধ্যে ব্যাপক ঝড় উঠে গেছে। একজন আর্মি চিফ, তার ছেলে, স্টিল একজন মন্ত্রী, এস্টাবলিশমেন্ট, নেতানিয়াহুর বিশ্বস্ত মন্ত্রী, তার ছেলের এইভাবে মৃত্যুটা তার দেশের মানুষ মেনে নিতে পারছে। তিনি গণমাধ্যমে বলেছেন, এটার কঠিন প্রতিশোধ নেব। ওকে, প্রতিশোধ নেন। হামাস বলেছে, আসো, আমরা তো তোমাদের প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দিচ্ছি, পালিয়ে যাচ্ছ কেন তোমরা? আপনি জানেন ময়দান ছেড়ে কত হাজার সোলজার পালিয়ে গেছে? এদের বিরুদ্ধে কোর্ট মার্শাল শুরু হয়ে গেছে। যে ব্যক্তি দীর্ঘ সময় দখলদার দেশটিতে সেনাবাহিনীতে কাজ করার সময় বা সেনা অফিসার থাকা অবস্থায় কিংবা সেনা প্রধান, তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি নিরীহ অসহায় নারী পুরুষের হত্যার দায়ে দুষ্ট সেই ব্যক্তির ছেলে আজ নিজে ওপারে চলে গেছে। নিজে তিনি মানে কি বলবো যে মারা গেছেন, তাও কিসের? সেই যোদ্ধাদের হাতে। এটা অবশ্যই আল্লাহর পরিকল্পনা। কেমন লাগছে এখন আপনার? আপনি তো মানুষ মেরেছেন, আবার ছেলেকে মানুষ মারার জন্য প্রস্তুত করেছিলেন। এখন আপনার ছেলের মৃত্যুতে কাঁদছেন কেন? এটা আমার কথা না, এটা গাজাবাসীর কথা। টুইট হচ্ছে, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কথা হচ্ছে। কাঁদছেন কেন আপনি? আপনার ছেলের জন্য? এরকম কত মায়ের বুক খালি আপনি করেছিলেন? কোনো জবাব আছে? কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছে। যখন কঠিন প্রতিশোধের হুমকি দিয়েছেন মিস্টার নেতানিয়াহু এবং তার সেই মন্ত্রী, যার কথা বলছি, সোলজার ক্যাডট গাজা কমান্ডিং অফিসারকে বলেছেন, ব্যাপক তাণ্ডব চালাও। শুরু করেছে তারা ব্যাপক তাণ্ডব এবং খান ইউনুস পয়েন্ট থেকে যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত আবু উবাইদা, অর্থাৎ আল কাসামের আবু উবাইদা এই ব্যাপারে শুধু বলেছে, কোনো ফুটেজ প্রচার করেনি। ফুটেজটা হয়তো কিছুক্ষণ পরে বা আজকের মধ্যে আমরা পাবো, আজকে না পেলে কালকে পাবো। কি বলেছে জানেন? বিগ ব্রেকিং, 200-র মতো দখলদার সেনা জাহান্নামে চলে গেছে। মানে খান ইউনুস পয়েন্টে এত বেশি আক্রমণ হয়েছে এবং খান ইউনুস পয়েন্টে প্রতিরোধ কর্মীরা, মুক্তিকামীরা সেই দখলদার বাহিনীর সাথে ব্যাপক ফাইট করেছে। ব্যাপক, কল্পনা করতে পারবেন না। এবং কোনো প্রকার তারা ছাড় দেয়নি প্রতিরোধ কর্মীরা। পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্র নিয়ে, উপরে ড্রোন, যুদ্ধ বিমান, প্রত্যেকটা জিনিস তারা দেখছে, তাদের সকল স্যাটেলাইট ইমেজ বলে সবকিছু তাদের অনুকূলে। আর কি করছে? হাতে তৈরি গুলাল 22-এর সেই, অর্থাৎ গুলাল 22 না কি বলেন আপনারা, গুলটি বা গুলাল 22 যেটাই বলে, পাথর ছোড়া জাতি আজ সেই বিশ্বের 4 নম্বর শক্তিশালী, বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির অধিকারী সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি ফাইট করছে। আমার কাছে যে তথ্য এসছে সেই তথ্যের আলোকে আমি অগ্রিম তথ্যটা জানিয়ে দিলাম, কারণ এই তথ্যগুলি আমি পেয়েছি বড় গণমাধ্যমে, হয়তো আজকে বিকেলের মধ্যে পেয়ে যাব বিশ্বাস করি। প্রায় 200-র অধিক দখলদার সেনা প্রাণ হারিয়েছে। কত বড় খবর বুঝতে পারছেন? 200-র মতো একদিনে খান ইউনুস পয়েন্টে এবং বিভিন্ন পয়েন্টে, গাজার আরো যে বিভিন্ন পয়েন্ট, সেখানে 50-এর অধিক সামরিক যান ধ্বংস করেছে।
ট্যাঙ্ক, সাজোয়াজান, ট্রুপ ক্যারিয়ার, বুলডোজার গুড়িয়ে দিয়েছে ওরা। দখলদার সেনাদের পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে। আমাকে অনেক দর্শক প্রশ্ন করেছেন যে হামাসের অনেকে ধরা পড়েছেন। এই ব্যাপারে আমি বারবার যোগাযোগ করেছি এবং যে তথ্য পেয়েছি যারা মিশর বা ওই অঞ্চলে বা লেবানন বা গাজার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, মানে সংবাদ সংগ্রহ করছেন। বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য বলছে একজন হামাস যোদ্ধাও তাদের হাতে বন্দী হয়নি। যেটা হয়েছে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে ধরে নিয়ে গেছে। তাদের এজেন্সিগুলো, তাদের সেনারা নিরীহ ফিলিস্তিনিদেরকে ধরে নিয়ে তাদেরকে দিয়ে এই বক্তব্য দেয়াচ্ছে ওদের মনোবল ভাঙার জন্য। বলছে যে আমরা হামাসের সঙ্গে সংশ্লিষ্ট। এরা কেউ হামাসের না। এরা হলো নিরীহ সাধারণ প্যালেস্টাইনি। তাদেরকে ওই যুদ্ধ চলাকালীন বিভিন্ন জায়গায় আক্রমণ যখন করছে, তখন কিছু ব্যক্তিকে ধরে এনেছে যুদ্ধের গেম প্ল্যান পরিবর্তনের জন্য। বুঝতে পারছেন? যারা প্রশ্ন করেছেন আশা করি সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছে। অর্থাৎ নিরীহ ফিলিস্তিনিদের ধরে হামাস সাজিয়ে বলছে, আমরা হামাসের অনেক যোদ্ধাকে গ্রেপ্তার করেছি বা বন্দী করেছি। এটা মূলত দুটো মেসেজ দেওয়ার জন্য। একটা, হামাসের মনোবল ভাঙতে চাওয়া, আর ২ নম্বর, বিশ্বের কাছে দখলদার দেশটি যে হামাসের কাছে মার খেয়ে নত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাদের ইজ্জত ফিরিয়ে আনার জন্য। কিন্তু এর কিছুক্ষণ পরই মিস্টার আবু উবাইদা স্পষ্ট জানিয়েছে আমাদের একজন সদস্য গ্রেপ্তার হয়নি। ওরা নিরীহ ফিলিস্তিনিদেরকে ধরে ওরা হামাস সাজিয়েছে। আমি বিশ্বাস করি আ এতটুকু মিথ্যা আবু উবাইদা বলবেন না। দর্শক, তারপরে আমাদের আরো গুরুত্বপূর্ণ যে খবরটির শিরোনামে আপনারা দেখেছেন। আমি যুদ্ধের আরো কয়েকটা সংক্ষিপ্ত আপডেট দিচ্ছি। তারপরে আমরা একটা দুর্দান্ত বিশ্লেষণে চলে যাব যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। তো এই পর্যন্ত মাঠে কেবল খান ইউনুস নয়, গাজার বিভিন্ন স্পটে এই ট্র্যাপে ফেলে প্রচুর সেনা খেয়ে দিয়েছে এবং আরো কয়েকটা জায়গায় এই ট্র্যাপে ফেলে তাদের গুরুত্বপূর্ণ কমান্ডার, গতকালকেও বলেছি তাদের প্রধান কমান্ডারকেও খেয়ে দিয়েছে। এর পরের আপডেট হলো নতুন যিনি আসলেন তিনিও ওপারে চলে গেছেন। বুঝতে পারছেন? এবং কখন একটা দেশের সেনাবাহিনী পাগল হয়ে যায়, মানসিক ডাক্তারের কাছে যায়। কোনো প্রকার তারা বিজয়ের কিছু দেখছেন না, কোনো প্রকার। এবং জানেন নেতানিয়াহুর ভাতিজা, প্রেসিডেন্টের ছেলে এবং কি বলে আর্মি চিফের নিজের সন্তান, এরকম গুরুত্বপূর্ণ বহু ব্যক্তির ছেলেদের ওপারে ভিসা ছাড়া টিকেট হয়ে গেছে। তার মানে ওরা কি পরিমাণ মার খাচ্ছে বুঝতে পারছেন? ওরা কল্পনা করতে পারে না। দখলদার সেনাদের পক্ষ থেকে একটা ভিডিও রিলিজ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে কয়েকজন হামাস যোদ্ধা তারা লড়াইয়ের মাঠে আসলেন। একটা ভিডিও করছে তারা এবং বলছে যে আমরা এদেরকে হত্যা করেছি। পক্ষান্তরে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তোমরা আমাদের একটা ভিডিও দেখিয়েছো কিন্তু হত্যার দৃশ্যটা দেখাও। তোমরা তো মেরেছো, সেই মারার দৃশ্যটা কোথায়? তখন আর দখলদার দেশটির পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। ওরা একটা ছোট্ট বিজয় চায়, ছোট্ট বিজয়। ওদের মানে এই ২ মাসের লড়াইতে ওদের কোনো বিজয় নেই। ওরা একটা কাজই করেছে, নৃশংসভাবে ২০,০০০ এর মতো সাধারণ মানুষকে মেরেছে। পুরো পৃথিবী ওদের বিরুদ্ধে চলে গেছে কারণ ওরা নিরীহ মানুষকে মারছে। ওরা তো হামাস, আল কাসাম, আল কুদস, হ্যাঁ? এদের কারো কিচ্ছু করতে পারেনি। এই পর্যন্ত যদি ওরা একজন গুরুত্বপূর্ণ কমান্ডারকে হামাসের মারতে পারত, ওরা পুরো পৃথিবীর গণমাধ্যমে দেখাতো। আপনারা কি কেউ দেখেছেন কোনো একটা গণমাধ্যমে ওদের এই দাবি ছাড়া? আমার প্রতিবেশী দেশ, আমার ভারতের বন্ধুরা যারা দেখছেন, ভারতের অনেক গণমাধ্যম বলছে, অনেক নেতাকে মেরে ফেলেছে, অনেক কমান্ডারকে মেরে ফেলেছে। এই নিউজগুলো আমি কম বেশি আমার কাছে আসছে। আমার ভারতের বন্ধুরা, আমাদের প্রিয় দেশ ভারত, আমাদের প্রতিবেশী বন্ধুদের সেই দেশের আমার বন্ধুরা যে কমেন্ট করছেন, আমি তাদেরকে বলব, "কোনো ফুটেজ দেখিয়েছেন?" পুরো পশ্চিমারা অপেক্ষা আছে একটা ফুটেজ দেখাবে যে হামাসের পরাজয় বা অমুক জায়গায় হামাসের অমুককে মেরেছে, তমুককে মেরেছে। ওরা এখন একটা মিডিয়ার মাধ্যমে মিথ্যা দিয়ে কোনোভাবে মুভমেন্ট বা ওদের ইজ্জত রক্ষার চেষ্টা করছে। পারছে না। কারণ হামাস যতগুলো অ্যাটাক করেছে প্রত্যেকটার ভিডিও প্রমাণ করেছে। প্রত্যেকটার ভিডিও দেখিয়েছে। আপনি বোঝেন যদি খান ইউনুসের তথ্যটা সঠিক, একেবারে 100% সঠিক হয়, ২০০ র অধিক, এটা হবে এই লড়াইয়ের সবচেয়ে বড় হত্যাকাণ্ড। মানে ওই দখলদার দেশটি স্বাধীন হওয়ার পর একদিনে এত বিশাল সংখ্যক সেনা তারা কখনো হারায়নি। তারা এখন চোখে সর্ষের ফুল দেখতে পাচ্ছে। দর্শক, চলে আসছি একটা নতুন আলোচনায়। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রাতে আপনাদের আরো আপডেট দিতে।
তো আমরা যে বিশ্লেষণটা দিয়ে আজকে লাইভটা শেষ করব সেটা খুবই মন দিয়ে শুনতে হবে। একেবারে পুরো লাইভের সবচাইতে মূল্যবান অংশ হলো এই জায়গাটা। আমি আমি ১ম আপনাদের একটি কথা বলেছিলাম যে আ তুরস্ক কেন নীরব রয়েছে? তুরস্ক আসলে খেলছে কিভাবে? জানেন? গত ২-৩ দিন ধরে তুরস্কের মধ্যে কি হচ্ছে? এরদোয়ানের বিরুদ্ধে রাস্তায় জনগণ নেমে গেছে। তারা এরদোয়ানকে বলছে, "মিস্টার এরদোয়ান, আমরা ট্যাঙ্কের সামনে নিজের দেহ বিলিয়ে দিয়েছিলাম। কেন? আপনি কথা দিয়েছিলেন, মুসলিম বিশ্বের জন্য আপনি দাঁড়াবেন। নি নির্যাতিত মানবতার জন্য আপনি দাঁড়াবেন। প্যালেস্টাইনে এভাবে হত্যাযজ্ঞ হচ্ছে, আপনি কোথায়? আমরা আপনাকে ভোট দিয়েছিলাম কেন?" আমার অনেক দর্শক প্রশ্ন করেছে, এরদোয়ান কি পাল্টে গেল, বেইমানি করল? এইবার গেমটা বলি। এই গেমটা আমি বুঝতে পারছি বিষয়টা এরকম না। সবাই কম বেশি বুঝতে পারছেন। কিন্তু আপনাদেরকে নতুন করে আমি একটু বুঝিয়ে বলছি আমার বিশ্লেষণে। এরদোয়ান ন্যাটো মিত্র। এরদোয়ান পশ্চিমা দেশের কোলের মধ্যে। এরদোয়ানের তুরস্কে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে ২ টো। এরদোয়ান কিছু করলেই ফ্রান্স, গ্রিস প্রতিবেশী দেশ এরদোয়ানকে গিলে ফেলবে। এবং এই লড়াইটা ইসরায়েল থেকে তুরস্কে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছে কে? নেতানিয়াহু। এই কথাগুলো কিন্তু আমি আগে বলেছি। এখানে একটা দুর্দান্ত গেম চলছে, গেম। দেখেন আপনি, ইরান গতকালকে, ইরান কিন্তু আপনাদের তথ্যটা দিতে ভুলে গেছি। ইরান কিন্তু সিরিয়া পয়েন্ট থেকে হামলা করছে এরকম তথ্য এসছে। সিরিয়া পয়েন্ট থেকে ইরান হামলা করেছে। কাদের উপর? দখলদারদের উপর। অর্থাৎ ইরান মাঠে নেমে গেছে এমন তথ্য পেয়েছি কয়েকটা জায়গা থেকে। তো ইয়েমেন হিট করছে। একটার পর ইয়েমেন কালকেও তাদের জাহাজে আক্রমণ করেছে। কিন্তু মার্কিনিরা যে নেভি গঠন করেছে সেই নেভি কিন্তু ইয়েমেনে পাল্টা অ্যাটাক করছে না। প্রশ্নটা এখানে রাখেন, আমি সেখানে যাচ্ছি। চাচ্ছে পশ্চিমারা যেকোনোভাবে তুরস্কে প্রবেশ করতে। তো এরদোয়ানের এজেন্সি বা এরদোয়ান বোঝেন না, এরদোয়ান এই লড়াইতে নিজের নাম প্রকাশ্যে নেমে তার দেশটাকে যখন ক্ষতিগ্রস্ত করবেন, তখন এই জনগণ বলবে, "আপনি এই ভুল কেন করলেন?" এরদোয়ান খেলছেন তলে, তলে। কি করলেন? আমি আপনাদেরকে বলেছিলাম আমার এই চ্যানেলে। যখন ইয়েমেনের বিরুদ্ধে নেভি গঠন করল পশ্চিমারা, ইসরায়েল তাদের সাবমেরিন যুদ্ধজাহাজ নিয়ে রেড সির দিকে চলে এলো, এরদোয়ান কথা বলেছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ভ্লাদিমির পুতিন। আমি বলেছি আপনাদের? আমি ১ম বলেছি। এবং ভ্লাদিমির পুতিন কোথায় এলেন? সৌদি আরব এবং আরব আমিরাতে। এই সৌদি আরব এবং আরব আমিরাতকে যারা ইয়েমেনের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছে। এখন এই ইয়েমেন যখন এই দখলদারদের উপর আক্রমণ করছে, তখন তাদের নেটো বাহিনী বা তাদের যে নেভি, এই তাদের মিত্রকে নিয়ে গঠন করা হয়েছে, তারা কিন্তু রেড সির দিকে এগিয়ে আসছে বাবুল মান্দাব দখলের জন্য। এই বাবুল মান্দাব দখল করলে কি হবে? পুরো ইউরোপ, এশিয়া, আফ্রিকার তেলের রুটটা চলে যাবে দখলদারদের হাতে। তখন কিচ্ছু করার থাকবে না। কিন্তু এটা এখন পর্যন্ত দখলে আছে কার? এটা আছে ইয়েমেনের। তো এই অঞ্চলটা দখলের জন্য তারা এগিয়ে আসছে। এরদোয়ান ফোন করে মোহাম্মদ বিন সালমানকে এবং পুতিনকে বলল, "অতীতের সকল ক্লাশ ভুলে যাও। এখানে ওদের ঢুকতে দেয়া যাবে না। কারণ ওদের পরবর্তী টার্গেট আমরা। আরব রাষ্ট্র, পরে তুরস্ক।" মোহাম্মদ বিন সালমানকে যথেষ্ট সুন্দর করে বুঝিয়ে এরদোয়ান বললেন, "কোনো ভেদাভেদ না। ইয়েমেনকে রক্ষা করো। ইয়েমেন তোমার শত্রু ছিল পূর্বে। ইয়েমেন একটা আক্রমণ তোমাদের দেশে করেনি। তুমি তোমার দেশ, তোমার সোলজার কোনোভাবেই ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করবে না এবং পশ্চিমাদের অনুমতি দেবে না।" যাক, পর্দার অন্তরালের কথা আমি আমার মতো করে বলছি। যতটুকু আন্তর্জাতিক রাজনীতি বুঝি বা আপনাদের বলি সেখান থেকে বলছি, মিলিয়ে নেবেন। তো ভ্লাদিমির পুতিন চলে এলেন কোথায়? আরব আমিরাত এবং সৌদি আরবে। এবং আপনি খেয়াল করেছেন যখন তিনি আরব আমিরাতে ভ্লাদিমির পুতিন আসেন তার সঙ্গে কিন্তু সুখোই 35S এই যুদ্ধ বিমান ৩ থেকে ৪ টা যুদ্ধ বিমান তার মূল বিমানকে সবসময় কর্ডন করে রাশিয়া থেকে ওই দেশ পর্যন্ত আসে। এবং একটা ফুটেজ প্রদর্শন করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে ভ্লাদিমির পুতিন বিমানের মধ্যে বসে আছেন এবং সুখোই 35S তাকে কর্ডন করছে, তাকে নিরাপত্তা দিয়ে সেই ফাইটার যুদ্ধ বিমান আরব আমিরাতে আসছে। এবং আরব আমিরাতে কি হয়েছে জানেন? রাশিয়ান ফ্ল্যাগের যে রং সেটাকে বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। দুর্দান্ত! আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব যদি লাইভ না করে ভিডিও আকারে ভিডিও করে সেই দৃশ্যগুলো কিছু অংশ দেখাবো। মানে ভ্লাদিমির পুতিনকে একটা বিশাল রকম আমেজে, বিশাল আয়োজনের মধ্য দিয়ে গ্রহণ করল কে?
আরব আমিরাত। সৌদি আরবে নামলেন কে? ভ্লাদিমির পুতিন। নেমে বিমান থেকে নেমে তাকে তাকে রিসিভ করতে আসলো কে? মোহাম্মদ বিন সালমান। আরব আমিরাতেও কিন্তু শেখ জায়েদ এসছেন, শেখ জায়েদ বিন নাহিয়ান। আর সেই ক্ষেত্রেও এমবিজেড এবং এমবিজেডের পরবর্তী এমবিএস এখানে আসলেন সৌদি আরবে। ভ্লাদিমির পুতিন নেমে মোহাম্মদ বিন সালমানের সাথে হ্যান্ডশেকটা কিভাবে করেছে দেখেছিলেন আপনারা কেউ? নরমাল না। মানে খুব মানে দোস্তির একটা ব্যাপার আছে না? বন্ধুত্বের যেরকম হাতটাকে বারবার বিভিন্ন গণমাধ্যম দেখিয়েছে। এই ফুটেজগুলো আসলে কাকে দেখাচ্ছে? পুতিন এবং মোহাম্মদ বিন সালমান, পশ্চিমাদের। এবং সেখান থেকে তারা এমনভাবে মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে কিন্তু গবেষণা হয়। আপনারা হয়তো অনেকে সিম্পলি দেখেন, এই বডি ল্যাঙ্গুয়েজের উপর অনেক বড়, বড় গবেষণা করা হয়। এটার মেসেজ কি? সেখান থেকে যে বার্তাগুলো আসছে বড়, বড় গণমাধ্যমের কিছু অংশ এইভাবে বললাম, বিশ্বকে মেসেজ দিয়েছে তারা। এবং সৌদি আরব কি করলো জানেন? পশ্চিমারা যখন ইয়েমেনে আক্রমণের গ্রিন সিগন্যাল সৌদির কাছ থেকে চাইল, তখন সৌদি বলল মার্কিনীদের যে সংযত হন। এটা গণমাধ্যমে শুধু সংযত শব্দটা আসছে। ভেতরের খবর কি? ভেতরের খবর, কোনোভাবে মধ্যপ্রাচ্যের আক্রমণ আমরা মেনে নেব না। আপনি দেখছেন ইয়েমেন একটার পর একটা জাহাজে আক্রমণ করছে, মার্কিন রণতরীর উপরে মিসাইল অ্যাটাক করেছে। আমেরিকা প্রত্যুত্তর দিচ্ছে না কেন? চুপ কেন আমেরিকা বলেন? আমেরিকা চুপ থাকার, বিশ্বমোড়লা চুপ থাকে? ছোট্ট কারণে আফগান, ইরাকে পুরো ধ্বংস করে ফেলেছে, তারা চুপ থাকে? ইয়েমেনের উপর আক্রমণ করতে পারছে না, দখলদাররা হতাশ। কিরে, এত পরিকল্পনা করে এত কিছু করে পশ্চিমা মিত্রদেরকে নিয়ে আসলাম, কি হলো? সৌদি আরব আমিরাত তাদেরকে অনুমতি দেয়নি। পেছন থেকে খেলেছেন কে? ইরান, তুরস্ক। ইরান যেহেতু দখলদার দেশটির সঙ্গে সবসময় ক্ল্যাশে থাকে, ইরান এখানে আলোচনায় আসছে, তুরস্ক নীরবে থাকছে। এখন আমি যে কথাগুলো বলছি আপনি বলবেন এটা কি ওরা জানে? 100% জানে। দখল তারা জানে, পশ্চিমারা জানে যে মাস্টার মাইন্ড, এখানে মূল মাস্টার মাইন্ড কে? রজব তাইয়্যেফ এরদোয়ান এবং ভ্লাদিমির পুতিন। তো এরদোয়ানকে হিসেব নিকেশ করে চলতে হয়। এই যে তুরস্কের মধ্যে জনগণগুলো নেমে গেল, এরদোয়ানের বিরুদ্ধে মিছিল, মিটিং, বিক্ষোভ করছে, এরদোয়ানকে বলছে আমরা আপনাকে ভোট দিয়েছি। আপনি কি মনে করেন জনগণগুলো নামছে এরদোয়ান পিটাবে? না, এরদোয়ানই নামিয়েছে এদেরকে। কারণ বিশ্বকে দেখাতে যে আমার উপর চাপ আসছে, আমাকে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের রক্ষা আমাকে যেতে হবে। এগুলো তুর্কি এজেন্সি করাচ্ছে। করাচ্ছে মানে কি? তুর্কি এজেন্সি অনুমতি দিয়েছে, করাচ্ছে না। বিষয়টাকে তাহলে হবে মানে এরদোয়ানই এই সুযোগটা করে দিয়েছে তার দেশের জনগণকে যে চাপ তৈরি করো, আমার উপর চাপ তৈরি করো, আমাকে গালাগাল করো, আমাকে বাধ্য করো যাতে আমি নামতে পারি। ইউরোপের দেশগুলো দেখেন না, প্যালেস্টাইনের বিরুদ্ধে গিয়ে প্রথমে বলেছিল যে আমরা দখলদার দেশকে সব রকম সাহায্য করবো। কেউ আসছে? আর কেউ রণতরী পাঠাচ্ছে, কেউ বোমা পাঠাচ্ছে, কেউ যুদ্ধ বিমান পাঠাচ্ছে। তার দেশের জনগণ যখন লক্ষ লক্ষ জনগণ নেমে গেছে, ফ্রান্স রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে, যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে, তারা কোথায়? তাদের জনগণ যখন রাস্তায় নেমে গেছে, তখন যখন তারা বুঝতে পারছে আগামী নির্বাচনে জিততে হবে, তারা তো গণতান্ত্রিক দেশ, ভোট লাগে তাদের। বাইডেন কেন পোল্টি মারতেছে বারবার? 24-এ তাদের নির্বাচন। বাইডেনের জনপ্রিয়তা 35-এ চলে গেছে। বিগত সময় আগামীতে চলে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প। তো এগুলো তারা দেখছে না, কি করবে? পুরো নিঃস্ব হয়ে গেছে দখলদার দেশটি। তো ঠিক একইভাবে এরদোয়ান তার জনগণকে রাস্তায় বিক্ষোভের অনুমতি দিয়েছে, তার উপর প্রেশার তৈরি করছে এবং তারা বলছে এরদোয়ান আমরা আপনাকে ভোট দিয়েছি, আমরা আপনাকে রক্ষার জন্য আমরা ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছি, ফিলিস্তিনিদের বাঁচান। এরদোয়ান একটা রাস্তা খুঁজছে যাতে সেই দেশে তুর্কি সেনাদের পাঠাতে পারে। তো রাশিয়া সৌদি আরবের সঙ্গে এবং আরব আমিরাত এই দুটো দেশের সাথে বৈঠক করার পর দেখেন খুবই ইন্টারেস্টিং খেলা। এই দুটো দেশ, যে দুটো দেশ ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করেছে, আর কোথাও না, এই দুটো দেশ সফর করলেন ভ্লাদিমির পুতিন। করে তিনি আবার মস্কোতে ফিরে গেলেন। তিনি যখন মস্কো ফিরে গেলেন, আরেক মাস্টার মাইন্ড ইরানের ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট শু করে চলে আসলেন কোথায়? মস্কোতে। ভ্লাদিমির পুতিন দুটো দেশ সফর করে তার ব্রিফ, তার বক্তব্য, পরিকল্পনা এমবিজেড, তারপরে এমবিএস কে বুঝিয়ে দিয়ে এলেন। তুরস্ক কিন্তু খেললো কার সাথে? পুতিনের সাথে। তুরস্ক পর্দার আড়ালে থাকলো, এরদোয়ান চুপ করে বসে রইলেন। এটা কি সিআই মোসাদ জানে না? জানে। প্রমাণ দিয়ে তো কথা বলতে হবে, একটা কথা তো অভিযোগ করলেই হবে না। ইতিমধ্যে দখলদার দেশটি ইসরায়েল তুরস্কের বিরুদ্ধে বহু আঙুল তুলছে প্রমাণ ছাড়া। আমি যেমন বুঝছি, বিশ্লেষকরা বুঝতে পারছে, কিন্তু প্রমাণ নাই, বলা যাচ্ছে না। তারাও বুঝতে পারছে যে এটা এরদোয়ান এটার সঙ্গে সম্পৃক্ত। এখন ইউরোপীয় ইউনিয়নে বা ন্যাটো তো তুলবে কিভাবে? প্রমাণ ছাড়া। তো কি করলো?
পুতিন রাশিয়াতে ব্যাক করার সঙ্গে, সঙ্গে চলে এলো কে? ফোন দিল, "মিস্টার রাইসি চলে আসো আমার দেশে।" ইরানের প্রেসিডেন্ট মস্কোতে চলে গেলেন। মিলছে? ১, ১, ২, ২, ২, ৪ মিলছে কিনা দেখেন। এরদোয়ান, প্রথমেই বললাম, এরদোয়ান কথা বলেছেন সালমানের সাথে, মোহাম্মদ বিন সালমান এবং পুতিনের সঙ্গে। ঠিক দুদিনের মাথায় পুতিন চলে গেলেন কোথায়? সৌদি আরব, আরব আমিরাত। এই ২ রাষ্ট্রপ্রধানকে বার্তা পৌঁছে দিলেন। বার্তা মানে গ্রিন সিগন্যাল নিলেন, চলে এলেন মস্কোতে। ইরান চলে আসলো কোথায়? মস্কোতে। সাজানো গোছানো খেলা। এখন একটা জিনিস বোঝেন, ইরান বলেন, হিজবুল্লাহ বলেন, হুতি বলেন, সিরিয়া বলেন, দখলদার দেশটিতে যে আক্রমণ করছে এরা প্রত্যেকেই ইরানের মিলিশিয়া। ইরান এই যে বড়, বড় শক্তির বিরুদ্ধে আক্রমণ করছে ইরানের ভয় নিয়ে আছে। ইরানকে পেছন থেকে গ্রিন সিগন্যাল সৌদি, আরব আমিরাত, তুরস্ক, রাশিয়া দিয়ে দিয়েছে। বুঝে নেন। এটা বুঝে নেন, প্রকাশ্যে বলা লাগবে না। সৌদি আরব বা দুবাই, আ আরব আমিরাত তারা হুতির উপর আক্রমণ করবে না বা তারা পশ্চিমাদের অনুমতি দেবে না তাদের সাগরে ঢুকে ইয়েমেনে আক্রমণের এই অনুমতি নিঃসন্দেহে নিয়েই ইরান হুতিদেরকে বলছে, "যত পারো স্মার্ট তোরা এবার। সমস্যা নাই।" আপনারা কি ক্লিয়ার আমার কথায়? দর্শক, আমি আমার মতো করে বুঝালাম। হয়তোবা অন্য একটা সময় আরো বিস্তারিত অন্যভাবে বোঝাবার চেষ্টা করব। বিশ্ব রাজনীতি কোন দিকে বুঝতে পারছেন? বিশ্ব রাজনীতি ঘুরে যাচ্ছে। মার্কিনিরা প্রস্তুতি নিয়ে পার্সিয়ান গলফে এসছে, রেড সিতে ঢুকছে। তাদের পাশে গিয়ে তাদের সামনে দিয়ে হুতিদের মিসাইল গিয়ে পড়ছে দখলদার দেশটির জাহাজে। মার্কিনিরা নীরব কেন? কিচ্ছু করতে পারছে না কেন? এই অঞ্চলে মার্কিনিরা যদি অ্যাটাক করতে হয়, সৌদি আরব আমিরাতের অনুমতি নিতে হবে। তারা অনুমতি দেয়নি। আপনি বলবেন, "সৌদির অনুমতি লাগে?" লাগে। কারণ সৌদির পেছনে দাঁড়িয়ে আছে এখন কে? আরেক শক্তিধর রাশিয়া। মধ্যপ্রাচ্য হারাতে বসছে পশ্চিমারা, মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই লড়াইতে ডুবে গিয়ে ওদের সাহায্য ছাড়া টিকে থাকতে পারবে না। কত দূর থেকে এসে চলে যাবে। কত দূর থেকে এসে তারা আক্রমণ করে চলে যাবে সৌদির সাহায্য ছাড়া। সৌদির মধ্যে তাদের ঘাঁটি আছে না? মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটিগুলো যদি সরিয়ে দেওয়া হয়, তখন কি করবে? অতএব এখানে আমেরিকাও একটা দুর্দান্ত খেলা খেলছে। কি খেলা? ইসরায়েলকে বলছে, "তোমাকে আমরা সাহায্য করছি।" আবার ভেতর থেকে পোল্টিও মারছে। পোল্টি মারছে কেন? বিশ্ব মোড়লরা চলে যাচ্ছে তো দখলদারদের নেতানিয়াহুর পক্ষ ছেড়ে। এক্ষেত্রে কি করবে? তাদের দেশের জনগণও তাদের উপর চাপ প্রয়োগ করছে। এই পরিস্থিতিতে এখন একঘরে হয়ে গেছে কে? মিস্টার নেতানিয়াহু। আর তার সোলজাররা গাজায় নেমে নিরীহ মানুষকে মেরে আরো বেশি তারা সমালোচিত হয়েছে। পৃথিবীর সবার কাছে তারা ঘৃণার পাত্র হয়ে গেছে। কেউ তার দেশের জনগণকে সমর্থন করছে না। নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির ভেতরে ব্যাপক বিক্ষোভ, তার পদত্যাগের দাবিতে লক্ষ, লক্ষ মানুষ রাস্তায়। কি করবেন তিনি? ছোট্ট একটা বিজয় তিনি পাচ্ছেন না। একদিকে দেশের ভেতরে, একদিকে দেশের বাইরে। সব জায়গায় চাপে রয়েছেন নেতানিয়াহু। তার আর কোনো কুল নেই। যেকোনো সময় ক্ষমতা হারাবেন। আবারও বলছি, ইনশাআল্লাহ এই বিজয় হবে মুক্তিকামীদের। প্রত্যেকে ভালো থাকবেন। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে অবশ্যই লাইক, ফলো করে থাকবেন। শেয়ার করবেন বেশি, বেশি। আমরা চাই আমাদের সংবাদগুলো উপরে থাকুক। ইউটিউব, ফেসবুক যেন বুঝতে পারে এই খবরগুলো মানুষ জানতে চায়। কারণ ওরা আমাদের বিরুদ্ধে, অর্থাৎ এগুলো তো ওদের নিয়ন্ত্রণে। হিউজ বিজ্ঞাপন দিয়ে ওরা এগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করে। আপনারা বেশি, বেশি শেয়ার করবেন। আমারটা কেবল না, প্যালেস্টাইনের পক্ষে যত নিউজ আছে এই নিউজগুলো দেখবেন, শেয়ার করবেন। যাতে করে আমাদের ভিডিওগুলো মানে ওদের ফিলিস্তিনের পক্ষের ভিডিওগুলো টপ লিস্টে থাকে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।